ওকে, উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য আমাদের এটা তৃতীয় অধ্যায়, আমরা এটা শুরু করব। দেখো, এই অধ্যায়ে আমরা কি কি নিয়ে আলোচনা করব তা যদি একবার দেখি। আমাদের রূপান্তরিত মূলের গঠন, রূপান্তরিত মূল কি বা মূল কি এগুলো আমরা জানবো। রূপান্তরিত কাণ্ডের গঠন, রূপান্তরিত পত্রের গঠন, রূপান্তরিত মূল কাণ্ড পাতার গুরুত্ব, এই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। খুবই ছোট্ট একটা অধ্যায়, খুব বেশি সময় লাগবে না আশা করছি আমাদের এই অধ্যায়টা শেষ করতে। হয়তো তো আমরা 2 ক্লাসের মধ্যে ইনশাল্লাহ শেষ করতে পারবো। হ্যাঁ, দেখো, প্রধান মূল, প্রধান মূলের রূপান্তর। তো মূলের প্রধান কাজ হলো গাছকে মাটির সাথে আবদ্ধ রাখা। তোমরা মূল চিনো, শেকড়, শেকড়, হ্যাঁ, আমাদের গাছ আছে না, গাছের মধ্যে যে তোমরা যেটাকে শিকড় বলো, এখানে শিকড়, এটাই হচ্ছে মূলত কি, মূল। হ্যাঁ, এটাই কি বলবা, এটাই হচ্ছে মূল, মূল, ঠিক আছে। আমরা যেটাকে শেকড় বলি, এটা কি, এটা হচ্ছে শেকড়। আর এটা কি, এটা হচ্ছে শিকড়। বানান কিন্তু বেশ কম আছে, ঠিক আছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার শিকড়, শেকড় থেকে শিকড়ে। তো এটা হচ্ছে তোমার শিকড়, বানান মনে হয় ওখানে শিকড় হবে, শিকড়, ঠিক আছে। আর এটা হচ্ছে শেকড়, কিন্তু এটা মানে বেশ কম আছে। যাই হোক, এটা তাহলে এই আমরা কি বলবো, যেগুলো মাটির নিচে থাকে আর কি, হ্যাঁ, যেগুলো মাটির নিচে থাকে এটাকে আমরা মূল বলি। এটার কাজ কি, এটার কাজ হলো মাটির সঙ্গে আমাদের গাছটাকে আবদ্ধ রাখা। তাছাড়াও আমাদের এই শিকড়ের মাধ্যমে বা মূলের মাধ্যমে পানি, মানে পানি, আমাদের যে উদ্ভিদ খাদ্য তৈরি করবে, এই খাদ্য তৈরি করার জন্য তো পানি প্রয়োজন হয়, তাই না। তাহলে উদ্ভিদ হলো এই পানিকে এবং বিভিন্ন জৈব বস্তু, জৈব খনিজ লবণ, হ্যাঁ, খনিজ লবণ, বিভিন্ন লবণ, লবণ এই মূলের মাধ্যমে শোষণ করে উদ্ভিদ পাথায় নিয়ে যায় তার মূলের মাধ্যমে। এটা হচ্ছে মূলের কাজ। তাহলে এই যে কিন্তু মূল কখনো বিশেষ কাজ সম্পাদনের জন্য রূপান্তরিত হতে পারে। দেখো, এটা হচ্ছে আমাদের মূল, হ্যাঁ, প্রধান মূল। এগুলো কি বলবো, প্রধান মূল। কে আসলো, চলে গেল। আচ্ছা, তাহলে এই যে মূল কখনো কখনো বিশেষ কাজ সম্পাদনের জন্য রূপান্তরিত হতে পারে, এবং আবার খাদ্য সঞ্চয়ের জন্য প্রধান মূলের রূপান্তর গুরুত্বপূর্ণ ভূমিকা আলোচনা করব। মানে মূলটা যদি তোমার চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ, মূলটা যদি চেঞ্জ হয়ে যায় তাকে আমরা বলবো রূপান্তরিত মূল। তোমরা নিশ্চয়ই মূলা দেখেছো না, মূলা, মূলা সাদা, আমাদের মূলা, এই যে মূলা, তারপর হচ্ছে লম্বা আলু, এগুলো দেখেছো না। এগুলো হচ্ছে সবগুলো রূপান্তরিত মূল, মনে রেখো। এই মূলা কিন্তু ছিল এক প্রকারের মূল। এটা কি ছিল, এটা ছিল এক প্রকারের মূল। এটা রূপান্তরিত হয়ে একটা ফলে রূপান্তরিত হয়, একটা সবজিতে রূপান্তরিত হয়, যেটাকে আমরা মূলা বলি, তাই না। তারপর হচ্ছে লম্বা আলু, হ্যাঁ, যেটাকে আমরা গাজর, গাজরও কিন্তু এক প্রকার রূপান্তরিত মূল, মনে রাখো। আচ্ছা, তাহলে এই যে এখানে বলছে মূলা, গাজর এবং শালগম আমরা সবাই দেখেছি, খাদ্য হিসেবে গ্রহণ করেছি। এগুলা মূল না কাণ্ড, একটু লক্ষ্য করা যাক। এদের গায়ে কি কোনো গিঁট বা পর্ব আছে? গিঁট মানে তো বুঝছো, বাঁশ আছে না, বাঁশ, বাঁশের মধ্যে এরকম কিছু গিঁট দেখতে পাও না, এগুলাই, এই যে এগুলাই হচ্ছে মধ্য পর্ব, এগুলো হচ্ছে এক একটা পর্ব বলি আমরা এগুলোকে, হ্যাঁ। আর এগুলো অপর নাম হচ্ছে গিট, তোমরা গিট নামে ভালো চিনবা। এগুলো হচ্ছে তোমার গিট, এবং দুই গিটের মাঝখানের অংশটাকে বলা হচ্ছে পর্ব মধ্য। এটাকে বলবা পর্ব, এবং এই মাঝখানের জায়গাটাকে বলবা পর্ব মধ্য, ঠিক আছে, বা গিট নামে চিনো এগুলো। আচ্ছা, তাহলে এই যে পাতা আছে, ফুল আছে না, নেই। তাহলে মাটির উপরে যে পাতা দেখা যায় তা মূলের উপরে অবস্থিত ক্ষুদ্র কাণ্ডের গা থেকে বেরিয়েছে। আকৃতিগত দিক থেকে রূপান্তরিত মূল 4 প্রকার। তাহলে আমরা পড়বো মূল রূপান্তরিত মূল কয় প্রকার, 4 প্রকার। কি কি আছে দেখো, মূলাকৃতি মানে হলো মূলার মতো, গাজর আকৃতি মানে হলো গাজরের মতো, শালগম আকৃতি, শালগম আকৃতি মানে হলো শালগমের মতো, খন্দাকৃতি, খন্দাকৃতি মানে হলো তোমার এই যে খন্দের মতো দেখাবে, আলুর মতো আর কি অনেকটা। তো এখানে চিত্র দেওয়া আছে, খেয়াল করো। এখানে আমাদের এটা হচ্ছে তোমার মূলাকৃতি, এটা মূলার মতো, আর এটা হচ্ছে তোমার গাজরের মতো, গাজর আকৃতি। আর এই ক্ষেত্রে আমাদের এই 3 নাম্বারটা হচ্ছে পেঁয়াজের মতো না, অনেকটা শালগম, শালগম পেঁয়াজ রসুনের মতো না, এটাকে আমরা শালগম আকৃতি বলবো। আর নাম্বার হচ্ছে কন্দাকৃতি, ওই যে আমরা তোমার এগুলো আসলে আলু হিসেবে আমরা চিনি, অনেকটা আলু, আলু হিসেবে, হ্যাঁ, আলু হিসেবে আমরা চিনি এগুলাকে।
আচ্ছা, যাই হোক, এখন আমরা কিছু উদাহরণ পড়ব। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এখানের উদাহরণগুলো তোমাদের এমসিকিউর জন্য, হ্যাঁ? মূলাকৃতি মূলের জন্য আমরা কি কি পড়বো দেখো। এরা হচ্ছে খাদ্য সঞ্চয় করে, মানে আমরা যে মূলাটা দেখি মূলত এটা হচ্ছে মূলত খাদ্য সঞ্চয় করে এটা মোটা হয়, হ্যাঁ? তাহলে এগুলো কেমন, এটা হচ্ছে মোটা এবং রসালো হয়। এদের মূলের মধ্যভাগ মোটা, এই যে দেখো মধ্যভাগটা মাঝখানের অংশটা মোটা না, আর এখানের অংশটা চিকন না, নিচের অংশটা কিন্তু দুই প্রান্ত ক্রমশ সরু। এই যে মাঝখানের অংশটা মোটা থাকবে, দুই প্রান্ত সরু থাকবে, যে দুই প্রান্ত অনেকটা সরু থাকবে, মাঝখানের অংশটা কেমন, মোটা। যেমন মূলা, তাহলে উদাহরণগুলো মনে রাখতে হবে। মূলাকৃতির নামের মাধ্যমে মিল আছে, মূলা উদাহরণ। গাজর আকৃতির মধ্যে দেখো এরা খাদ্য সঞ্চয় করে, সেম কথাবার্তা, মোটা এবং রসাল, উপরের দিকে মোটা হয়, নিচের দিকে শুরু হয়, গাজর, একদম সেম কথাবার্তা। শালগম আকৃতির ক্ষেত্রে একটু বেশ কম হবে, এটা আমাদের গোলাকার হয়। তাহলে এটা কেমন হবে দেখো, গোলাকার, পেঁয়াজের মতো, পেঁয়াজের মতো বা রসুনের মতো অনেকটা, তাই না? এই গাজর শালগম আকৃতিটা হচ্ছে এরকম তোমার, এটা হচ্ছে তোমার পেঁয়াজের বা রসুনের মতো। এবং এটা হচ্ছে তোমার শালগম, উদাহরণ কি, শালগম। কন্দাকৃতি, কন্দাকৃতি মানে হলো এটা খাদ্য সঞ্চয়ের জন্য কখনো কখনো প্রধান মূলটি অনিয়মিতভাবে মোটা হয়, মানে হলো এটা মোটা হওয়ার প্রসেসটা অনিয়মিত। অনিয়মিত মানে হলো এটা তোমার স্বাভাবিক রকম মোটা না। মনে করো এখানে মোটা, এখানে আবার একটু চিকন হয়ে গেছে, এখানে আবার একটু মোটা, এখানে আবার চিকন হয়ে গেছে। হুম, বুঝি না, সবার কাছেই বেজে বেজে যাচ্ছে। রাইসা, তোমার কাছেও বেজে বেজে যাচ্ছে কি? স্যার একটু একটু মাঝে মাঝে আসতেছে রে, বেশি না। আচ্ছা, আচ্ছা, ঠিক হবে আশা করি। দেখো, আমরা ক্লাসগুলো রেকর্ডেড দিয়ে দিই, হ্যাঁ? কোনো জায়গায় সমস্যা হলে তোমরা এগুলো আবার করে নিও, তাইলে হচ্ছে তোমাদের জন্য বেস্ট হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এই যে অনিয়মিত আকার মানে কীরকম বোঝাচ্ছে, যে তোমার এক জায়গায় মোটা এক জায়গায় খাটু, এই যে মানে চিকন, এই জায়গায় মোটা হয়ে গেছে আবার এই জায়গায় খাটু, এই জায়গায় মোটা আবার এই জায়গায় খাটু, মানে এটা হচ্ছে স্বাভাবিক না। বা মূলাটা এরকম হয় না একদম তোমার এরকম করে, বাট সব জায়গায় মাঝখানে মোটা, এদিকে সুন্দর করে ইয়ে হয়েছে, বাট এই জায়গায় মাঝখানেও দেখো এক জায়গায় মোটা এক জায়গায় খাটো, মানে চিকন, এভাবে করে হয়েছে, এই জন্য এটাকে অনিয়মিত আকার বলতেছি। উদাহরণ কি বলবা, সন্ধ্যামালতী, হ্যাঁ? সন্ধ্যামালতী হচ্ছে আমাদের কন্দাকৃতির মূলের উদাহরণ। সন্ধ্যামালতী হচ্ছে একটা ফুল গাছের মতো, এক্ষেত্রে এটার যে মূল, এটার ক্ষেত্রে আমরা এরকম দেখে থাকি আর কি, হ্যাঁ? দেখো, এবার আমরা রূপান্তরিত অস্থানিক মূল যদি দেখি, অস্থানিক মূল বিশেষ বিশেষ কার্য সম্পাদনের জন্য পরিবর্তিত বা রূপান্তরিত হয়ে থাকে। অস্থানিক মূল সাধারণত তিন ধরনের কাজ করার জন্য রূপান্তরিত হয়। খাদ্য সঞ্চয়, মানে উদ্ভিদ যে খাবারটা সঞ্চয় করবে এটা সঞ্চয় করার জন্য। যান্ত্রিক ভারসাম্য রক্ষা, মানে হলো উদ্ভিদ যে স্ট্রেইট দাঁড়ায় থাকবে, হ্যাঁ, এটা। শারীরবৃত্তীয় কার্য সম্পাদন, শারীরবৃত্তীয় কার্য সম্পাদন মানে হলো সালোক সংশ্লেষণ করা, মানে সালোক সংশ্লেষণ মানে কি, খাদ্য তৈরি করা। এরপর হচ্ছে তোমার শ্বসন, হ্যাঁ, শ্বসন। এরপরে হচ্ছে তোমার প্রস্বেদন। এগুলো হচ্ছে সব শারীরবৃত্তীয় কাজ। তাহলে এই কাজগুলো সম্পাদনের জন্য উদ্ভিদ রূপান্তরিত অস্থানিক মূল গঠন করে। খাদ্য সঞ্চয়ের জন্য কি কি করবে দেখো। খাদ্য সঞ্চয়ের জন্য রূপান্তর, বিভিন্ন ধরনের অস্থানিক মূল ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় স্ফীত হয়। স্ফীত মানে কি, মোটা হয়, হ্যাঁ? স্ফীত মানে কি, মোটা হওয়া, মোটা, মোটা হওয়া। তাহলে খাদ্য সঞ্চয় করে তারা মোটা হয়ে যায়, বিভিন্ন আকার ধারণ করে। যেমন মিষ্টি আলু, মিষ্টি আলু হচ্ছে কন্দাল মূল, মনে রেখো। মিষ্টি আলু কিসের উদাহরণ, কন্দাল মূলের উদাহরণ। মিষ্টি আলু কন্দাল মূলের উদাহরণ। আর শতমূলী এবং ডালিয়ার গুচ্ছিত কন্দমূল ও করলার মালাকৃতির মূল ইত্যাদি আমাদের এই তোমার খাদ্য সঞ্চয়ের জন্য বিশেষভাবে রূপান্তরিত হয়। এগুলো সব অস্থানিক মূলের উদাহরণ। এরপরে মিষ্টি আলুর কন্দালমূল অস্থায়িক মূল মাটির কাছাকাছি কাণ্ডের পর্ব হতে বের হয় এবং খাদ্য সঞ্চয়ের জন্য সঞ্চয় করার ফলে অনিয়মিতভাবে স্ফীত হয়ে অনির্দিষ্ট আকার ধারণ করে। মানে মিষ্টি আলুটা তোমার অনিয়মিত আকৃতির, এটা কিন্তু একদম মোটা বা পেঁয়াজের মতোও না, গাজরের মতোও না, এটা অনিয়মিত আকৃতির মোটা। খাদ্য সঞ্চয় করা এই মূলের প্রধান কাজ। তাহলে খাদ্য সঞ্চয়ের জন্য যেটা রূপান্তরিত হবে এটার প্রধান কাজই হবে খাদ্য সঞ্চয় করা, ঠিক আছে? কন্দালমূল, কন্দালমূল অস্থানিক মূল কখনো অনিয়মিতভাবে স্ফীত হয়, যেমন মিষ্টি আলু। তাহলে একটাই মনে রেখো, কন্দালমূলের উদাহরণ হচ্ছে মিষ্টি আলু। আমি শুরুতেই বলছিলাম কন্দালমূলের উদাহরণ কি, মিষ্টি আলু। এখানে দেখো, এই যেটা হচ্ছে তোমার কন্দালমূল, কন্দালমূল থেকে আমাদের এখানে, এখানে যে মাটি দেখতে পাচ্ছ এখান থেকে পর্ব বেরোচ্ছে, হ্যাঁ? এরপর আসো গুচ্ছিত কন্দালমূল বা কন্দমূল।
তো ইহা কন্দাল মূলের মতো খাদ্য সঞ্চয়ের জন্য অনিয়মিতভাবে স্ফীত হয়, তবে স্ফীত মূলগুলো একটি গুচ্ছে অবস্থান করে, কারণ এক গুচ্ছ অস্থানিক মূলের সবগুলোই খাদ্য সঞ্চয়ের জন্য কন্দের মতো স্ফীত হয়ে থাকে। এজন্য এই মূলকে গুচ্ছিত কন্দমূল বলা হয়। খাদ্য সঞ্চয়ের প্রধান কাজ হলো এটা। তাহলে আহামরি কিছু পড়তে হবে না, তোমরা জাস্ট উদাহরণ মনে রেখো। গুচ্ছিত কন্দমূল উদাহরণ হচ্ছে শতমূলী ডালিয়া, ঠিক আছে? বা এটা দুইটা শব্দ মনে রাখতে পারবা। গুচ্ছিত কন্দমূল উদাহরণ কি? শতমূলী এবং ডালিয়া। শতমূলী এবং ডালিয়া। গুচ্ছিত কন্দমূল উদাহরণ কি? শতমূলী এবং ডালিয়া। এবার হচ্ছে নুডলস। হ্যাঁ, নুডলস। তাহলে এই যে যখন খাদ্য মূলের তোমার অগ্রভাগটা খাদ্য সঞ্চয়ের জন্য স্ফীত হয়, মানে হলো মূলের আগাটা যখন খাদ্য সঞ্চয়ের জন্য স্ফীত হবে, তখন তাকে আমরা বলি তোমার নুডলস। দেখো এই জায়গাটাতে আমাদের এটা হচ্ছে তোমার মূলের সরু অংশ। হ্যাঁ, এটা হচ্ছে তোমার মূলের একদম আগার অংশটা। এই যে দেখো এটা মোটা হয়ে গেছে না, মানে আগার অংশটা মোটা হয়েছে। এটা হচ্ছে মনে করো মূল। হ্যাঁ, এটা হচ্ছে মূল। এখন মূলের এটা হচ্ছে তোমার পুরো মূলের আগার অংশটা হচ্ছে এটা। এই আগার অংশ যদি তোমার এখানে এরকম মোটা হয়ে যায়, সেটাকে আমরা বলবো কি? নুডলস। ঠিক আছে, নুডলস। তাহলে এই যে এখানে চিত্র দেখতে পাচ্ছ, মূলের স্ফীত অংশ মানে আগার অংশটা মোটা হয়ে গেছে একদম, আর সামনের অংশটা ঠিকঠাক আছে। তাহলে মূলের যখন অগ্রভাগ খাদ্য সঞ্চয় করে স্ফীত হয়, মানে মোটা হয়। স্ফীত মানে কি বললাম? মোটা হওয়া। যেমন আম, আদা। এটা খুব ভালো মতো করে মনে রেখো। নুডলসের উদাহরণ কি? আম, আদা। এরপর হচ্ছে মালাকৃতির ফুল। মালাকৃতির মূল যখন কোনো অস্থায়িক মূল পর্যায়ক্রমিকভাবে স্ফীত এবং সংকুচিত হয়, অনেকটা মালার মতো। তোমরা মালা কেমনে চিনো? দেখো, এটা হচ্ছে একটা ফুল, এটা আরেকটা ফুল, এটা আরেকটা ফুল, এটা আরেকটা ফুল, এটা আরেকটা ফুল, এটা এভাবে একটা মালা গঠিত হয়, তাই না? তাহলে দেখো আমি যদি এবার বলি, এটা হচ্ছে মোটা চিকন, মোটা চিকন, মোটা চিকন, মোটা চিকন। তাহলে একবার মোটা একবার চিকন, একবার মোটা একবার চিকন, এভাবেই তো একটা মালা তৈরি হয়েছে। আমরা যদি একটু চিন্তা ভাবনা করি, তাহলে এখানে সেম তৈরি হয়। স্ফীত মানে হলো মোটা, আর সংকুচিত মানে বোঝাচ্ছে চিকন। তাহলে এভাবে তোমার মূল পর্যায়ক্রমিকভাবে মানে হলো পর্যায়ক্রমিক মানে বোঝাচ্ছে একবার মোটা একবার চিকন, একবার মোটা একবার চিকন, এইভাবে তৈরি করে একটা মালার মতো না। এই জন্য এটাকে আমরা বলি মালাকৃতির মূল। যেমন করলার মূল এই জায়গায় এই দেওয়া আছে, মালাকৃতির মূলটা খেয়াল করে একটু। এই জায়গায় দেওয়া আছে, ভালো মতো হয়তো দেখা যাচ্ছে না চিত্রগুলোতে। এই যে দেখো, মোটা চিকন, মোটা চিকন, মোটা চিকন, এটা মানে এইরকম করে গঠিত হয়েছে এটা। ঠিক আছে, এটা হচ্ছে মালাকৃতির মূল। তাহলে এই যে এবার আসো যান্ত্রিক ভারসাম্য রক্ষার্থে রূপান্তর কী কী হয়। এই মূল উদ্ভিদকে মাটির উপরে খাড়াভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে, আরোহণ করতে এবং পানিতে বাঁচতে সাহায্য করে। এই অস্থানিক মূলের বিভিন্ন রকম রূপান্তর ঘটে থাকে, যেমন স্তম্ভমূল, ট্যাসমূল, আরোহীমূল বা সমানমূল। ঠিক আছে, এগুলা জাস্ট মনে রাখো। আমরা উদাহরণগুলো মেনলি মনে রাখতে হবে। স্তম্ভমূলের উদাহরণ কি? স্তম্ভমূলের উদাহরণ হচ্ছে বট। ঠিক আছে, স্তম্ভমূলের উদাহরণ কি? বট গাছ আর কি। বট গাছের মধ্যে যে মূলগুলো পাবা, দেখো না, বট গাছ বিশাল আকৃতির বট গাছ, বাট মাটির উপর কত সুন্দরভাবে দাঁড়ায় থাকে। এটার মানে কেন থাকতে পারে? কারণ তার মাঝে স্তম্ভমূল আছে। ঠিক আছে, এ ধরনের অস্থানিক মূল কাণ্ড ও শাখা হতে উৎপন্ন হয়। এরা খাড়াভাবে নিচের দিকে নামতে নামতে মাটির দিকে প্রবেশ করে মোটা হয়ে স্তম্ভের আকার ধারণ করে, যেমন বট। ঠিক আছে, আচ্ছা, আমাকে রাইসামণি বলো, নুডলসের উদাহরণ বলো একটা। ফাস্ট, দ্রুত বলবা। স্যার আবার কি বলেন তো? নুডলস মূলের উদাহরণ। আম, আদা। আম, আদা। ওকে, নামগুলো একটু অপরিচিত, একটু অ্যাবনর্মাল টাইপ লাগতে পারে, বাট আস্তে আস্তে পড়তে পড়তে অভ্যাস হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমাকে কে বলবা? আমাকে বলবা হচ্ছে সোহানা। সোহানা, তুমি আমাকে বলো কন্দাল মূলের উদাহরণ বলো। আমি কিন্তু দেখে দেখে বলতে দিচ্ছি আপাতত, বাট কিছুদিন পরে আমি না দেখে বলতে বলবো, আস্তে আস্তে তোমরা যখন ইউজড হয়ে যাবে। স্ক্রিনে দেখা যাচ্ছে উদাহরণ। স্যার মিষ্টি আলু। হুম, স্যার মিষ্টি আলু। মিষ্টি আলু। মিষ্টি আলু। গুড। আমাকে ইসরাত, এখন থেকে প্রতিদিন তোমাকে কোয়েশ্চেন করব। তুমি আমাকে বলো কি বলবা? তোমাকে বলো খন্দাকৃতির মূলের উদাহরণ।
দেখে দেখে বলো। ইসরাত, তুমি কি দেখতে পাচ্ছ না? পারছি দাঁড়াতে পারছি না তো। ভালো মতো করে দেখো, আমার গোল দাগ দেওয়া আছে, গোল দাগ দিছি তো মনে হয় এখানে টোটাল 5টা এই পেজে, তাহলে 5টার মধ্যে একটা। তাও বলেন তো। কন্দাকৃতির মূলের উদাহরণ। আচ্ছা, এখানে সন্ধ্যা বল। বলো। সন্ধ্যা মালতি। সন্ধ্যা মালতী। সন্ধ্যা মালতী বলে সন্ধ্যা মালতী। হ্যাঁ, সন্ধ্যা মালতী। ঠিক আছে, এটা একটা ফুলের মতো গাছ। আচ্ছা, সামিয়া মনি বলো, মূলাকৃতির মূলের উদাহরণ বলো তো। সামিয়া আছো? নাই মনে হয়। ওকে, পুষ্পা বলো, গাজর আকৃতির মূলের উদাহরণ। মূলা। গাজর আকৃতির মূলের উদাহরণ মূলা কেন হবে বাবা? গাজর হবে। দেখো ভালো মতো, বলো গাজর আকৃতির মূলের উদাহরণ কি, দেখে দেখে বলো। গাজর আকৃতির মূল দেখতে পাচ্ছ, নামের মাঝেই তো আছে। না, ও বলার চেষ্টা করো আগে। গাজর নামের মধ্যেই তো আছে বললাম। মূলাকৃতির উদাহরণ হচ্ছে মূলা, গাজর আকৃতির উদাহরণ হচ্ছে গাজর, শালগম আকৃতির উদাহরণ হচ্ছে শালগম। ঠিক আছে, এগুলো তো নামের মাঝে মিল আছে। ওকে, তাহলে দেখো এবার ট্যাসমূল। ট্যাসমূল হলো কোনো উদ্ভিদের প্রধান কাণ্ড দুর্বল হওয়ার কারণে সোজাভাবে দাঁড়াইতে পারে না। এই যে মনে করো এটা একটা তোমার গাছ, হ্যাঁ, এই গাছটা মনে করো এদিকে হেলে পড়ে যাচ্ছে, এদিকে হেলে পড়ে যাচ্ছে, তাহলে এই গাছটাকে এইদিকে একটা মনে করো ট্যাস দিবা। এই ট্যাস যে দিবে তার নাম হচ্ছে ট্যাসমূল। ঠিক আছে, যে কাণ্ড দুর্বল হওয়ার কারণে যদি সোজাভাবে দাঁড়াইতে না পারে, তাই কাণ্ডের গোড়ার দিকে কতগুলো অস্থানিক মূল বের হয়ে তির্যকভাবে, এটা হচ্ছে তির্যকভাবে, হ্যাঁ, এরকম বাঁকা মানে হলো তির্যকভাবে, এটা তির্যকভাবে বলি আমরা। ঠিক আছে, তির্যকভাবে যখন এরকম আমাদের মাটিতে থেকে মূল বের হয় তাকে আমরা ট্যাসমূল বলি, যেমন ক্যার ট্যাসমূল মানে ক্যা গাছের ট্যাসমূল আর কি। ঠিক আছে, ক্যা গাছের ট্যাসমূল। এরপর আসো যে আরোহী মূল। এই মূল দুর্বল কাণ্ডযুক্ত পর্বমধ্য উদ্ভিদের পর্বমধ্য হতে উৎপন্ন হয়ে অন্য কোনো উদ্ভিদের অবলম্বনকে আঁকড়ে ধরে এবং উদ্ভিদটিকে উপরে উঠতে সাহায্য করে। মানে হলো আমাদের এক্ষেত্রে এটা হচ্ছে তোমার উপরে উঠবে, পেঁচিয়ে পেঁচিয়ে উপরে উঠে যাবে, তাকে আমরা আরোহী মূল বলবো। ঠিক আছে, উদাহরণ হচ্ছে পান। পান গাছ আছে না, পান খাও না? পান দাদু নানুরা খায়। ওই পান গাছের মধ্যে, পান গাছ যে গাছে জন্মায় আর কি, হ্যাঁ, ওই পান গাছের মধ্যে আমরা আরোহী মূল পাই। এগুলো খুব গুরুত্বপূর্ণ উদাহরণ। ঠিক আছে, মনে রেখো, এগুলো অনেক কিছু নামের মাঝে মিল আছে, নামের মাঝে মিল আছে যেগুলো, এগুলো মনে রাখতে সহজ, যেগুলো মিল নাই এগুলো একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, আরোহী মূলের উদাহরণ হচ্ছে পান। ট্যাসমূল উদাহরণ হচ্ছে ক্যা, ক্যা গাছ মানে ক্যার ট্যাসমূল। স্তম্ভমূল উদাহরণ হচ্ছে বট। ঠিক আছে, বট গাছ আর কি। আচ্ছা, এবার আসো শারীরবৃত্তীয় কার্য সাধনের জন্য কি কি রূপান্তর হওয়া সম্ভব। এই যেখানে ট্যাসমূলের উদাহরণ দেওয়া আছে, মনে করো এই গাছটা হওয়ার কথা ছিল, এই গাছটা হওয়ার কথা ছিল এমন সোজা। দেখো এই গাছটা হওয়ার কথা ছিল সোজা, বাট এটা এরকম বাঁকা হয়ে গেছে। বাঁকা হওয়ার জন্য এদিকে থেকে ট্যাসমূল জন্মাইছে কিছু, দেখো ট্যাসমূল জন্মাইছে কিছু। আর হচ্ছে বট, বটের মধ্যে কিছু স্তম্ভমূল দেখা যাচ্ছে, এই যে এগুলো হচ্ছে স্তম্ভমূল। ঠিক আছে, যারা বটগাছ দেখেছো তারা এগুলো খেয়াল করার কথা। এবার আসো শারীরবৃত্তীয় কার্য সম্পাদনের জন্য কিছু রূপান্তর। মূলের স্বাভাবিক শারীরবৃত্তীয় কাজ ছাড়াও বিশেষ বিশেষ ক্ষেত্রে শারীরবৃত্তীয় কাজ সমাধা করার জন্য অস্থানিক মূলের রূপান্তর ঘটে থাকে। পরাশ্রয়ী বায়বীয় মূল। এই প্রকার মূল বাতাস থেকে জলীয় বাষ্প গ্রহণ করে, এদের বায়বীয় মূল বলা হয়। যেমন রাসনা। পরাশ্রয়ী মানে কি জানো? পরাশ্রয়ী মানে হলো যেটা অন্য উদ্ভিদের গায়ে জন্মায়। হ্যাঁ, পরাশ্রয়ী মানে পরের ঘরে যার আশ্রয়, পরাশ্রয়ী। পরাশ্রয়ী মানে কি? পরের ঘরে যার আশ্রয়।
আর পরজীবী মানে হলো তোমার এক্ষেত্রে অন্য একটা দেহে বাস করবে তবে ক্ষতি করবে তার। পরাশ্রয়ী মানে হলো শুধু বসবাস করবে। মনে করো যে এটা আমাদের বাসা, আমাদের ঘর। আমি এই ঘরে একটা বাইরের মানুষকে এনে থাকতে দিলাম, ঠিক আছে? এই ক্ষেত্রে ওই মানুষটা আমার কোনো ক্ষতি করলো না, তাহলে এটা হচ্ছে পরাশ্রয়ী। আমি তাকে আশ্রয় দিলাম। আবার মনে করো আমি আরেকজনকে থাকতে দিলাম সেম, বাট উনি আমাকে ক্ষতি করলো, তাহলে এটা হচ্ছে পরজীবী। আমাদের মাথার উকুন আছে না, উকুন, এই মাথার উকুনগুলো হচ্ছে তোমার পরজীবী। তারপর হচ্ছে আমাদের যে কৃমি, আমাদের পেটের ভিতর যে কৃমি থাকে, এই কৃমিগুলো হচ্ছে তোমার পরজীবী, মানে এগুলো আমাদের অনেক সময় ক্ষতি করে। ওকে, তাহলে পরাশ্রয়ী এবং পরজীবীর মধ্যে কিন্তু পার্থক্য আছে। তাহলে পরাশ্রয়ী মানে কি, যেটা অন্যের দেহে শুধু বসবাস করবে, ক্ষতি করবে না। এক্ষেত্রে আমরা দেখব যে পরাশ্রয়ী বায়বীয় মূল দেখতে পাবো রাসনাতে। রাসনা একটা উদ্ভিদ, দেখো এখানে আমাদের একটা উদ্ভিদে আছে, এটা উদ্ভিদের কাণ্ড, ওই কাণ্ডের মধ্যে কিছু মূল গজায় গেছে, ঠিক আছে? এগুলো হচ্ছে পরাশ্রয়ী মূল, ঠিক আছে? এদের অপর নাম কি? বায়বীয় মূল, পরাশ্রয়ী বায়বীয় মূল। এরপর হচ্ছে যে পরজীবী মূল, পরজীবী বা চূষক মূল। পরজীবীর অপর নাম হলো চূষক, মনে রেখো। পরজীবী উদ্ভিদে ক্লোরোফিল থাকে না, তাই খাদ্যের জন্য আশ্রয়দাতা উদ্ভিদের দেহ থেকে বিশেষ ধরনের মূল প্রবেশ করে খাদ্যরস শোষণ করে থাকে। মানে খেয়াল করছো, এটাকে সে আশ্রয় দিছে, মানে আশ্রয়দাতা আশ্রয় দিছে দিছে, এখন সে কি করতেছে, ওই আশ্রয়দাতার দেহের ভিতরে তোমার কিছু একটা প্রবেশ করিয়ে তার খাদ্যটা নিয়ে নিচ্ছে। মানে আমি মনে করি আমার ঘরে কাউকে আশ্রয় দিলাম, এখন সে কি করতেছে, আমার থেকে আমাকে ক্ষতি করার জন্য সে আমার ধন সম্পদ নিয়ে যাচ্ছে। বিষয়টা এমন যে তুমি এখানে একটা পরজীবী উদ্ভিদ মনে করো। পরজীবী উদ্ভিদ কেন বলতেছো তাকে? কারণ সে অন্য একটা জীবের উপর বসবাস করতেছে, মানে পরের জীবের উপর বসবাস করতেছে, তাই এটা হচ্ছে তোমার পরজীবী, পরজীবী উদ্ভিদ। পরজীবী উদ্ভিদে ক্লোরোফিল থাকে না। ক্লোরোফিল মানে কি? ক্লোরোফিল মানে হলো আমাদের সবুজ উদ্ভিদ। সবুজ উদ্ভিদে ক্লোরোফিলটা তোমার খাদ্য তৈরি করার জন্য কাজে লাগে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য কাজে লাগে। যেহেতু এদের মধ্যে ক্লোরোফিলই থাকবে না, আলটিমেটলি তারা খাদ্য তৈরি করবে না, স্বাভাবিক না? এখন তারা খাদ্য তৈরি করবে না, ঠিক আছে, তারা কি করে, যে উদ্ভিদ তাকে আশ্রয় দিছে তার থেকে সে খাবারটা নিয়ে নেয়, চুরি করে নিয়ে নেয় ধরতে গেলে। এই জন্য তাকে আমরা বলবো পরজীবী বা চূষক মূল, কারণ সে শোষণ করতেছে, ঠিক আছে? তাহলে এই মূলগুলোকে চূষক মূল বলা হয়। যেমন স্বর্ণলতা, স্বর্ণলতা খুব গুরুত্বপূর্ণ একটা উদাহরণ, ঠিক আছে? এগুলো তোমরা বড় হলে বা 9-10-এ উঠলে এগুলো আরও বিস্তারিত পড়বা। এগুলো আমরা তোমার মিউচুয়ালিজমের মধ্যে পড়ি। মিউচুয়ালিজমের পজিটিভ আছে, নেগেটিভ আছে, এটা নেগেটিভ মিউচুয়ালিজমের মধ্যে পড়বে। যাই হোক, তাহলে দেখো স্বর্ণলতা, স্বর্ণলতা হচ্ছে একটা চূষক বা পরজীবীর উদাহরণ এই ক্ষেত্রে, ঠিক আছে? স্বর্ণলতার মূলটা। এখন আসো যে শ্বাসমূল। শ্বাসমূলটা খুব গুরুত্বপূর্ণ। আমরা তোমার যেসব লবণাক্ত মাটি আছে, লবণাক্ত বিশেষ করে নদী আছে না, তোমার নদীর বা সমুদ্র উপকূলে যে জায়গাগুলো থাকে, সমুদ্র উপকূলে সমুদ্রের পানি তো লবণাক্ত, তাই না? সমুদ্রের পানিতে লবণ বেশি থাকে। এখন ওই সমুদ্রের আশেপাশে যে এরিয়াগুলো থাকে, ওই এরিয়াগুলোর মাটিতেও লবণাক্ত থাকে, লবণ বেশি থাকে। ফলে ওইসব উদ্ভিদ তোমার প্রধান মূল হতে খাড়াভাবে উপরে উঠে আসে। হ্যাঁ, এগুলো আমরা পড়বো। তো এই যে এই লবণাক্ত মাটিতে আমরা শ্বাসমূল পাবো, তোমার একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন যে এই শ্বাসমূলটা আমরা কোথায় পাবো? মানে সমুদ্র উপকূলীয় অঞ্চলে, সমুদ্র উপকূলীয় অঞ্চলে যেখানে লবণের পরিমাণটা বেশি থাকে মাটিতে, মনে রাখো, ঠিক আছে? তাহলে শ্বাসমূল আমরা কোথায় পাবো? সমুদ্র উপকূলীয় অঞ্চলে, যেখানের মাটিতে লবণ বেশি থাকে। তাহলে সমুদ্র উপকূলে লবণাক্ত এবং কর্দমাক্ত মাটিতে উদ্ভিদের প্রধান মূল হতে শাখামূল মাটির উপরে খাড়াভাবে উপরে উঠে আসে, ঠিক আছে? এই যে এখানে আমরা দেখো, এটা হচ্ছে তোমার প্রধান মূল, হ্যাঁ, লাইক এটা হচ্ছে আমাদের তোমার প্রধান মূল হতে খাড়াভাবে যখন উপরে উঠে আসে। এখানে অনেকগুলো মূল দেখতে পাচ্ছ না, এগুলাও হতে পারে, হ্যাঁ, এগুলাও খাড়াভাবে উপরে উঠে আসে। এই সকল মূলে ছোট ছোট ছিদ্র থাকে। তোমার এই ধরনের রূপান্তরিত মূলকে শ্বাসমূল বলা হয় বা নিউমোটোফোর বলা হয়, খুব গুরুত্বপূর্ণ। শ্বাসমূলের অপর নাম কি? নিউমাটোফোরে, নিউমোটোফোর বলা হয়, নিউমাটোফোরও বলা হয়। যেমন সুন্দরী, গরান ইত্যাদি। হ্যাঁ, আমরা শ্বাসমূল কোথায় পাবো? সুন্দরী, গরান, এগুলো হচ্ছে তোমার সব আমাদের তোমার সুন্দরবন আছে না, সুন্দরবন, এই সুন্দরবনের উদ্ভিদ এগুলা। সুন্দরবন, এই সুন্দরবন হচ্ছে তোমার আমাদের উপকূলীয় অঞ্চলের কাছাকাছি, যার জন্য এখানে মাটিতে প্রচুর লবণ পাওয়া যায়, লবণাক্ত পাওয়া যায়। হ্যাঁ, এই জন্য এখানে আমরা এই তোমার নিউমোটোফোর বা শ্বাসমূল পেয়ে থাকি, মনে থাকবে। তাহলে শ্বাসমূলের উদাহরণ কি? সুন্দরী এবং গরান, সুন্দরী এবং গরান ইত্যাদি শ্বাসমূলের উদাহরণ। আচ্ছা, বলো, কেউ বুঝো না এমন কিছু আছে এতটুকু? সবাই বুঝছো? শাহাদাত?
সবকিছু বুঝছো স্যার তুমি? শ্বাসমূল এটা বুঝি নাই। শ্বাসমূল না বোঝার কিছু নাই, হ্যাঁ। এখানে আমাদের যেসব মাটিতে লবণাক্ত থাকে, হ্যাঁ, লবণ বেশি থাকে, ওই লবণাক্ত মাটিতে মনে করো আমি একটা উদ্ভিদ আঁকতেছি, এটা হচ্ছে একটা উদ্ভিদ গাছ, এটা হচ্ছে একটা উদ্ভিদ, ঠিক আছে। এটা হচ্ছে একটা প্রধান মূল মাটির ভিতরে ঢুকেছে, হ্যাঁ, মূল তো মাটির নিচে থাকবে। এই প্রধান মূল থেকে যখন সোজা উপরে একটা এরকম মূলের মতো কিছু একটা উঠে যাবে, তখন সেটাকে আমরা বলবো শ্বাসমূল। এই শ্বাসমূলের মধ্যে এখানে উপরে একটা ছিদ্র থাকবে, উপরে একটা কি থাকবে, উপরে একটা শ্বাসমূলের মধ্যে উপরে একটা ছিদ্র থাকবে, এটাই হচ্ছে শ্বাসমূল। এই যে এই তোমার এরকম একটা মূল থেকে যখন খাড়া উপরের দিকে এরকম একটা মূল উঠে আসবে, তখন থেকে শ্বাসমূল বলবো। এখানে একটা উদ্ভিদ দেখা যাচ্ছে, খেয়াল করো, উদ্ভিদের মাটির নিচে অনেকগুলা এরকম মূল আছে, প্রধান মূল। এই মূল থেকে দেখো এরকম সোজা উপর দিকে কতগুলো মূল বেরিয়ে আসছে, এই যে এটা একটা মূল, এটা একটা শ্বাসমূল, এটা একটা শ্বাসমূল, এটা একটা শ্বাসমূল, মানে খাড়া উপরের দিকে উঠে আসছে, এগুলো হচ্ছে শ্বাসমূল। বোঝা গেছে কি? স্যার জি বোঝা গেছে। ওকে। সাকিব কি পড়াচ্ছে এখন তোমাদের? সাদাত? জি স্যার। শাহাদাত, তোমাদের সাকিব কি পড়াচ্ছে স্যারে? জি স্যার। মানে কি পড়াচ্ছে জিজ্ঞেস করলাম। স্যার গণিত। গণিত কি পড়াচ্ছে? গণিত পড়াচ্ছে 4.2 করাচ্ছে। আচ্ছা, বিজ্ঞান? 4.2 করাচ্ছে স্যার। বিজ্ঞান কি পড়াচ্ছে? বিজ্ঞান বিজ্ঞান পড়ায় মাঝে মাঝে প্রশ্ন করে, এখান থেকে প্রশ্ন দেয় পড়ার জন্য। আচ্ছা, বুঝতেছো তো সব কিছু? সব কিছু বুঝতেছো? অঙ্কটা স্যার গুণ দ্বারা গুণকে করে দিটা বুঝে না স্যার, এটা এখানে অনেকজন বুঝে না স্যার। হ্যাঁ হ্যাঁ, আবার বলো তো। গণিতে একটা গুণ দ্বারা গুণ করে, এটা বুঝি না স্যার। কি গুণ দ্বারা গুণ করে? কোন মেতে? কিরকম মেতে? 4.2 4.2? তুমি আমাকে এক্স্যাক্টলি বলিও, হ্যাঁ, আমাকে না হয় ছবি দিও, ঠিক আছে? ছবি দিও না হয়। কি কোথায়, ব্রাঞ্চে নাকি স্যার আমরা তোমাদের? আমাদের করতে না মানে কোথায় বুঝো না? এখানে স্যার কোচিং এ। আচ্ছা আচ্ছা, কোচিংয়ে। ব্রাঞ্চ এখানে। আচ্ছা, ঠিক আছে, আমাকে ছবি দিও না হয়, ঠিক গড় আছে? স্যার বুঝাইতে পারে। আচ্ছা। স্যার গড়টা এখানে বুঝাতে দিতে পারে। এখানে স্যার এটা যেটা যেরকম করে এখানে এরকম করে না, এখানে করে দায়িত্ব রকম। স্যার আমি যদি করে দেখে এটার মতন সিস্টেম হুম হুম। বলে তো মুখস্থ করি। মানে একটা ম্যাথ অনেকভাবে করা যায়, হ্যাঁ, তুমি যদি একাধিক রকম জানো তাহলে তো অসুবিধা নাই, তবে তোমার জন্য যেটা সহজ মনে হয় তুমি ওটাই করবা, অসুবিধা নেই তো, ঠিক আছে? জি স্যার। আমি যেটা পারি সেরকম করে করে তো সব স্যার বাবা দেয়, আমি মুখস্থ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, দেখো, রূপান্তরিত মূল পার্ট 5 থেকে 7। রূপান্তরিত কাণ্ড, আমরা রূপান্তরিত মূল শেষ করলাম, হ্যাঁ। আমাদের এরপরে হচ্ছে খুব বেশি নাই। আচ্ছা, রূপান্তরিত কাণ্ডের আমরা অল্পটুক পড়ব। দেখো, রূপান্তরিত কাণ্ডের মধ্যে কি কি আছে। কাণ্ড সাধারণত মাটির উপরে অবস্থান করে। কাণ্ড মানে কি, তোমরা গাছ দেখো না, আম গাছ, কাঁঠাল গাছ, এইগুলা মাটির উপরে যে অংশটা দেখো, মাটির উপরে যে অংশটা দেখো, এটা হচ্ছে তোমার কাণ্ড। এটাকে কি বলবা? কাণ্ড, হ্যাঁ, কাণ্ড। তো এই যে আমাদের পাতা, ফুল, ফল ইত্যাদি ধারণ করে যেটা, কিন্তু ক্ষেত্র বিশেষে সাধারণ কাজ ছাড়াও বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন করার জন্য কাণ্ডের আকৃতিগত এবং অবস্থানগত পরিবর্তন ঘটে। এ ধরনের পরিবর্তনকে কাণ্ডের রূপান্তর বলে, হ্যাঁ। কাণ্ডের রূপান্তর বলতে আমরা কি বুঝবো তাহলে, যখন আমাদের কাণ্ডের বিশেষ কোনো রূপান্তর ঘটে সেটাকে আমরা কাণ্ডের রূপান্তর বলবো, ওকে। দেখো, তাহলে আমরা 3 ধরনের রূপান্তরিত কাণ্ড পাবো। কয় ধরনের? 3 ধরনের রূপান্তরিত কাণ্ড পাবো। একটা হচ্ছে তোমার ভূনিম্নস্থ, ভূনিম্নস্থ কাণ্ড, এরপর হচ্ছে তোমার অর্ধবায়বীয় কাণ্ড এবং বায়বীয় কাণ্ড। দেখো, আজকে আমরা ভূনিম্নস্থ কাণ্ডটা পড়বো। ভূনিম্নস্থ কাণ্ডের উদাহরণগুলো খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ। ভূনিম্নস্থ কাণ্ড বলতে প্রতিকূল পরিবেশে টিকে থাকা, খাদ্য সঞ্চয়, অঙ্গজ উপায়ে বংশ বিস্তার করার জন্য কিছু কিছু উদ্ভিদের কাণ্ড মাটির নিচে বৃদ্ধি পায়।
তো আমাদের প্রতিকূল পরিবেশ মানে অনেক ঝড় বৃষ্টি, মনে করো আমাদের যেটা উদ্ভিদের বেঁচে থাকার জন্য সহায়ক না, এরকম পরিবেশকে আমরা প্রতিকূল পরিবেশ বলছি। খাদ্য সঞ্চয় এবং অঙ্গজ উপায়ে বংশবিস্তার করার জন্য কিছু কিছু উদ্ভিদের কাণ্ড নিচে বৃদ্ধি পায়। এ ধরনের কাণ্ডকে ভূনিম্নস্থ কাণ্ড বলা হয়। 4 প্রকারের ভূনিম্নস্থ কাণ্ড আমরা পাবো। দেখো, একটা হচ্ছে স্ফীতকন্দ, মূল কাণ্ড বা রাইজোম। মূল কাণ্ডের উপাদান হচ্ছে রাইজোম। আমরা পেঁয়াজ রসুন যেগুলো পাই এগুলো হচ্ছে সব রাইজোমের উদাহরণ। আদা হলুদ আর কন্দ, এরপর হচ্ছে গুড়িকন্দ। এরপর আসে যে টিউবার বা স্ফীতকন্দ। তাহলে স্ফীতকন্দের অপর নাম কিন্তু টিউবার, মনে রাখতে হবে। স্ফীতকন্দের অপর নাম কি? স্ফীতকন্দের অপর নাম হচ্ছে টিউবার। তো গুলালু স্ফীতকন্দের উদাহরণ। আমাদের যে গুলালু পাওয়া যায়, এই গুলালুটা হচ্ছে তোমার স্ফীতকন্দের উদাহরণ। হ্যাঁ, গুলালুটা হচ্ছে স্ফীতকন্দের উদাহরণ, খুব গুরুত্বপূর্ণ। স্ফীতকন্দ মানে মোটা, স্ফীত মানেই তো মোটা, আর খন্দ মানে তো বুঝতেছো, তাহলে এটা রূপান্তরিত কাণ্ড। তো স্ফীতকন্দ কন্দে পর্বমধ্য এবং স্বল্পপত্র কাক্ষিক মূল থাকে। এখানে আমাদের যে বললাম গিট, দুইটা গিটের মাঝখানের অঞ্চল, হ্যাঁ, দুইটা গিটের মাঝখানের অঞ্চলটাকে আমরা কি বলবো? পর্ব মধ্য বলবো। হ্যাঁ, পর্ব মধ্য বলবো। তার স্বল্পপত্র পাতার মতো একটা অর্গান, এবার কাক্ষিক মুকুল। স্যার কি আলু বলছেন রে? হ্যাঁ, এটা হচ্ছে তোমার স্যার কি আলু বলছেন রে? গোল আলু। আচ্ছা স্যার। শল্কপত্রের কক্ষে গর্তের মতো অসংখ্য চোখ থাকবে। তোমরা আলু নিয়ে দেখিও তো, এরকম কিছু চোখের মতো অঙ্গ দেখতে পাও কিনা? এই যে চোখ, এগুলাকে আমরা কি বলবো? চোখ বলবো। এই যে এটা একটা আলু দেখাচ্ছে এখানে, আলুতে যেগুলো দেখতে পাই এগুলো হচ্ছে একটা চোখ। হ্যাঁ, তো অনুকূল ঋতুতে চোখ হতে কাক্ষিক মুকুল বৃদ্ধি পেয়ে নতুন উদ্ভিদের সৃষ্টি করে। খাদ্য সঞ্চয়ের জন্য স্ফীত হয়ে এরা গোলাকার রূপ ধারণ করে। ঠিক আছে, এরা খাদ্য সঞ্চয়ের জন্য কি হয়? স্ফীত হয়, মানে মোটা হয়, মোটা হয়ে গোলাকার রূপ ধারণ করে এগুলা। ঠিক আছে, এটাই। এরপর আসো রাইজোম। রাইজোমের উদাহরণ খুব গুরুত্বপূর্ণ। রাইজোমের উদাহরণ হচ্ছে আদা হলুদ, মনে রাখিও। আদা হলুদ, ঠিক আছে। আদা হলুদ মানে তো বুঝছো, আদা হলুদ যেগুলো আমরা খাই আর কি। রাইজোমের উদাহরণ হচ্ছে আদা এবং হলুদ। এরা রাইজোম জাতীয়। এরা মাটির নিচে খাদ্য সঞ্চয় করে ভূমির সাথে সমান্তরাল বা খাড়াভাবে অবস্থান করে। এদের সুস্পষ্ট পর্ব এবং পর্বমধ্য থাকে। তো পর্ব হতে শল্কপত্র এবং অস্থানিক মূল এবং শল্কপত্র হতে কাকিমূল তৈরি করে। জাস্ট উদাহরণটা মনে রাখিও। এদের মাধ্যমে কী পাবো? আদা এবং হলুদ পাবো। এরপর আসছে যে কন্দের উদাহরণ হচ্ছে পেঁয়াজ রসুন। হ্যাঁ, গোল। কন্দের উদাহরণ কি? পেঁয়াজ এবং রসুন। এই যে এখানে পেঁয়াজের একটা চিত্র দেখাচ্ছে। এদের কাণ্ডটা খুবই ক্ষুদ্র, কাণ্ডটা খুবই ছোট আর কি, গোলাকার, উত্তল। উত্তল মানে হলো এরকম তোমার, এই রকম মোটা। ঠিক আছে, মোটা। আর পর্ব এবং পর্বমধ্যগুলো সংকুচিত, ছোট আর কি। পুরু এবং রসালো শল্কপত্র থাকে এমনভাবে অবস্থান করে যে খণ্ডটি দেখা যায় না। এই খণ্ডের নিচের দিক থেকে প্রচুর পরিমাণে অস্থানিক মূল বের হয়। এগুলা পেঁয়াজ দেখলে বুঝবা, মাটিতে থাকা অবস্থায় এখানে অসংখ্য মূল থাকে, কাক্ষিক মূল আমরা যেগুলোকে বলি। এরপর হচ্ছে গুড়িকন্দ। গুড়িকন্দের উদাহরণ হচ্ছে উলকচু। উলকচু কেউ যদি দেখো তাহলে ওটা হচ্ছে মূলত গুড়িকন্দের উদাহরণ, মনে রাখিও। উলকচু হচ্ছে গুড়িকন্দের উদাহরণ। তাহলে এই অধ্যায়ে আমাদের প্রচুর উদাহরণ আছে। এগুলা পড়তে অনেক সময় লাগবে, বাট পড়তে হবে, কারণ আমাদের এগুলো এমসিকিউতে আসে। ভালো মতো করে দেখিও। এই ধরনের কাণ্ড বেশ বড় হয়, হ্যাঁ, সাইজে মোটামুটি বড় হয়, আকৃতিতে প্রায় গোলাকার হয়। এতে সুস্পষ্ট পর্ব এবং পর্বমধ্য থাকে। শল্কপত্রের কক্ষে পার্শ্ব এবং কাক্ষিক মুকুলগুলো বড় হয় এবং শিশু গুড়িকন্দের সৃষ্টি করে। এত কিছু জানতে না পারলেও চলবে, বাট গুড়িকন্দের উদাহরণ উলকচু, এটা একদম মাথায় রাখতে হবে। ওকে, আজকে আমরা এতটুকু রাখলাম। আমরা নেক্সট দিন অর্ধবায়বীয় কাণ্ড সহ বাকি অংশটুকু শেষ করবো ইনশাল্লাহ। অধ্যায়টা আমাদের নেক্সট দিন শেষ হয়ে যাবে। আগামীকালই আমরা নেক্সট ক্লাসটা নিব। আগামীকালই আমাদের ক্লাস শেষ হবে এবং বিজ্ঞানের তৃতীয় অধ্যায় শেষ করে আমরা তোমাদের বীজগণিত শুরু করব। হ্যাঁ, বীজগণিত 4.1 4.2 যেগুলো তোমাদের আপকামিং হাফ ইয়ারলি এক্সামে আছে, এগুলো আমরা শুরু করব। ওখানে যদি কারো কোনো সমস্যা থাকে এগুলো আমরা সলভ করব, সাথে আমরা বেসিক কিছু গণিত করে যাব, বীজগণিতের আর কি। ঠিক আছে, বাসায় ভালো মতো করে পড়ো, যতটুকু অংশ পড়াচ্ছি অতটুকু ভালো মতো করে দেখো, তাইলেই হবে। যদি বাসায় ভালো মতো করে না পড়ো, আলটিমেটলি হবে না। আমরা যতই চেষ্টা করি হবে না তো। ঠিক আছে, বলো কারো কোনো সমস্যা আছে কিনা এতটুকুতে? ইসরাত, সব কিছু বুঝছো? স্যার নাই। ইসরাত, বুঝছো? ওকে ওকে, ঠিক আছে, তাহলে পড়ো ভালো মতো। হ্যাঁ, রাখছি তাহলে। আসসালামু আলাইকুম।